আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবা খাতুন, প্রভাষক, অর্থনীতি, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রের একটি ক্লাস শেয়ার করব। আজ আমি যে ক্লাসটি তোমাদের সাথে শেয়ার করব সেটি অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। আর এই দ্বিতীয় অধ্যায় থেকে আজ আমি যে বিষয়সমূহ আলোচনা করব সেগুলো হচ্ছে কৃষির ধারণা, কৃষির কাঠামো, কৃষি জুত এবং কৃষি খামার সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কৃষির ভূমিকা সম্পর্কে কিছু জেনে নিব। যে আমরা সকলেই জানি কৃষি হচ্ছে পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প। কৃষি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি। কৃষির অগ্রগতির সাথে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা প্রত্যক্ষভাবে জড়িত। এছাড়া দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রেও কৃষির অগ্রগতির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। আর এই কৃষি শব্দটি মূলত উৎপাদন, বাছাইকরণ, বাজারজাতকরণ, শস্য বণ্টন ও গুদামজাতের সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি কৃষি হচ্ছে এরূপ সৃষ্টি সম্বন্ধীয় কাজ যা ভূমিকর্ষণ, বীজ বপন, পরিচর্যা, ফসল কর্তন থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। আর এই কৃষির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হচ্ছে পশুপালন, মাছ ও মৌমাছি চাষ, বনায়ন প্রভৃতি। তাহলে এখন আমরা এই কৃষির ধারণা সম্পর্কে জানব যে কৃষি শব্দটি কী বা কৃষি শব্দটি কোত্থেকে এসেছে। আমরা সকলেই জানি কৃষি হচ্ছে মানুষের আদিম পেশা। মানব সভ্যতার সূচনা হয়েছে কৃষি দ্বারা। মানুষের জীবন দ্বারা সভ্যতার ক্রমবিবর্তন, সমাজ কাঠামো কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আর এই কৃষি শব্দটি এসেছে মূলত ল্যাটিন শব্দ এগার এবং কালচার থেকে। ইংরেজি এগ্রিকালচার শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে আমরা জানতে পারছি যে ল্যাটিন শব্দ এজার এবং কালচার থেকে ইংরেজি এগ্রিকালচার শব্দের উৎপত্তি। এক্ষেত্রে এজার শব্দের অর্থ হচ্ছে ভূমি এবং এক্ষেত্রে এগার শব্দের অর্থ হচ্ছে ভূমি এবং কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা। তাই ভূমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বা এগ্রিকালচার বলে। আর এ সম্পর্কে আর.এল. কোহেন এর মতে কৃষি হচ্ছে ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। হিব্বার্ট এর মতে কৃষি হচ্ছে সম্পদ ব্যবহার ও সম্পদ আহরণের মধ্যে একটি সম্পর্ক। তাই কৃষি শব্দটি উৎপাদন, বাছাইকরণ, বাজারজাতকরণ, শস্য বণ্টন ও গুদামজাতকরণের সাথে সম্পর্কিত। এছাড়া আমরা একটু আগে একটি সংজ্ঞা দিয়েছিলাম, সেটি হচ্ছে কৃষি হচ্ছে এরূপ একটি সৃষ্টি সম্বন্ধীয় কাজ যা ভূমিকর্ষণ, বীজ বপন, পরিচর্যা, ফসল কর্তন থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কৃষির ধারণা সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব কৃষির কাঠামো। যে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে এর কাঠামো গড়ে উঠেছে বিদায় তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতে কৃষি এককভাবে বৃহত্তম খাত। কর্মসংস্থানের দিক থেকে কৃষি এখনও সর্ববৃহৎ খাত। এখনও শ্রম শক্তির 40.6% কৃষিক্ষেত্রে নিয়োজিত। গুরুত্বের দিক থেকে তৈরি পোশাক, নিটওয়্যার রপ্তানির পরেই কৃষির অবদান। খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দারিদ্র্য দূরীকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে কৃষি প্রধান ভূমিকা পালন করছে। আর লাভজনক, টেকসই ও পরিবেশ বান্ধব একটি কৃষি ব্যবস্থা জনসাধারণের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অপরিহার্য। এদেশের এঁটেল দোআঁশ মাটি এবং গভীর পলি মাটিতে ধান, পাট,
ইক্ষু, গম, ভুট্টা, আলু এসব শস্য ভালো উৎপাদিত হয়। এখন এই কৃষি কাঠামোর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি আমরা সেগুলো একটু জেনে নেব। যেমন খামারের আয়তন, দারিদ্র্য প্রবণতা, জিডিপিতে অবদান, কৃষিতে শ্রমশক্তি, কৃষিপণ্য রপ্তানি, কৃষি ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, কৃষক সহায়তা কর্মসূচি, কৃষি বিমার প্রচলন, কৃষিপণ্যের ধরন, কৃষিখাত ও উপখাত, খাদ্যশস্য উৎপাদন, খাদ্যশস্য আমদানি, বীজ উৎপাদন এবং সেচ, কৃষি ঋণ ইত্যাদি। এখন আমরা এই যে বিষয়সমূহ দেখলাম, এগুলো সম্পর্কে বা যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব খামারের আয়তন সম্পর্কে। এখন এই খামারটাকে জমির মালিকানা ভিত্তিতে প্রথমে আমরা 6টা ভাগে ভাগ করব। যেমন ভূমিহীন শ্রেণীকে যদি আমরা বাদ দিই, তাহলে যাদের জমির পরিমাণ 0 থেকে 0.5 একরের কম এরকম একটা শ্রেণী থাকবে। 2 নম্বর থাকবে 0.05 থেকে 0.49 একর পরিমাণ। 3 নম্বরে থাকবে 0.50 থেকে 1.49 একর। 4 নম্বরে থাকবে 1.50 থেকে 2.49 একর। 5 নম্বরে থাকবে 2.50 একর থেকে 7.49 একর এবং সবশেষে 6 নম্বরে থাকবে 7.50 এর বেশি যাদের ভূমি রয়েছে এরকম শ্রেণীর লোক। তাহলে আমরা প্রথমে জমির আয়তনের অনুপাতে 6টা ভাগে ভাগ করলাম। এরপরে আমরা উল্লেখিত 6 প্রকার খামারকে প্রসারিত দৃষ্টিকোণ থেকে আবারই 4টি ভাগে ভাগ করব। যথা প্রান্তিক খামার, যাদের জমির পরিমাণ 0.05 থেকে 0.49 একর। আমি আবারও বলছি, প্রান্তিক খামার যাদের জমির পরিমাণ 0.05 থেকে 0.49 একর। 2 নম্বরে আছে ক্ষুদ্রায়তন খামার, যাদের জমির পরিমাণ 0.50 থেকে 2.49 একর। 3 নম্বরে আছে মাঝারি আয়তন বিশিষ্ট খামার, যাদের জমির পরিমাণ 0.50 থেকে 7.49 একর। 4 নম্বর বৃহদায়তন খামার, যাদের পরিমাণ বৃহদায়তন খামার যাদের জমির পরিমাণ 7.50 একরের অধিক। তাহলে এটুকুই ছিল আমার খামারের আয়তন দ্বারা কিভাবে আমরা জমির পরিমাণ দ্বারা কিভাবে আমরা খামারটাকে বন্টন করব সেটা। 2 নম্বরে রয়েছে দারিদ্র প্রবণতা। তো দারিদ্র প্রবণতা যে 2016 সালে সর্বশেষ খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার 24.3%। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2020 সালের মধ্যে উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী দারিদ্র্যের হার 18.6% এবং নিম্ন দারিদ্র্য রেখা অনুযায়ী দারিদ্র্যের হার 8.9% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 18 ডিসেম্বর 2019-এ বাংলাদেশের সর্বশেষ দারিদ্র্যের হার 20.5 এবং হতদারিদ্র্যের হার 10.5। জমির মালিকানার উপর নির্ভর করেও এ দারিদ্র্য পরিমাপ করা যায়। যেমন 2010 সালে উচ্চ দারিদ্র্য রেখা ব্যবহার করে দারিদ্র্য পরিমাপে দেখা যায় যে জনসংখ্যার 35.4% ভূমিহীন। তাহলে আমরা বলতে পারছি জনসংখ্যার 35.4% ভূমিহীন এবং 45.1% জমির পরিমাণ 0.05 একরের নিচে। 33.3% জমির পরিমাণ 0.05 থেকে 0.49 একর এবং 25.3% জমির পরিমাণ 0.50 থেকে 1.49 একর এবং 14.4% জমির পরিমাণ 1.5 থেকে 2.49 একর এবং 10.8% জমির পরিমাণ 0.05 একরের নিচে এবং 8.0% জমির পরিমাণ হচ্ছে 7.5 একর বা তার ঊর্ধ্বে। তাহলে আমাদের দারিদ্র্যের প্রবণতার পরিমাপটা আমরা এখান থেকেই জেনে নিলাম। 3 নম্বর রয়েছে জিডিপিতে অবদান। 2011 এবং 12 অর্থবছরের জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল 19.41%।
এবং 2017 এবং 18 অর্থ বছরে স্থির মূল্যে জিডিপিতে সার্বিক কৃষিখাতের অবদান 14.23%। 4 নম্বরে রয়েছে কৃষিতে শ্রমশক্তি। 1995 এবং 96 অর্থ বছরে দেশের শ্রমশক্তির মোট 63.2% কৃষিখাতে নিয়োজিত ছিল, যা 2016 সালে দাঁড়ায় 40.6%। 5 নম্বরে রয়েছে কৃষিপণ্য রপ্তানি। বাংলাদেশের কৃষিখাতের প্রধান রপ্তানি পণ্য হল হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত পণ্য, চা। এছাড়া সরকার অপ্রচলিত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধিতেও পদক্ষেপ নিয়েছে। 2017-18 অর্থ বছরে কৃষিজাত পণ্যের রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় 1,338 মিলিয়ন মার্কিন ডলার, যা 2003 এবং 4 সালে ছিল 553 মিলিয়ন মার্কিন ডলার। এরপরে রয়েছে কৃষি ব্যবস্থাপনা। বিপুল জনসংখ্যার ভারে বাংলাদেশ আক্রান্ত। সরকারের লক্ষ্য দ্রুত খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আর এর লক্ষ্যে দেশের বিপুল জনগোষ্ঠী খাদ্য চাহিদা মেটাতে দেশজ শস্যের উৎপাদন বৃদ্ধিসহ কৃষিখাতের সার্বিক উন্নয়নকে সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। কৃষিখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র সেচ সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, উন্নত ও উচ্চ ফলনশীল বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রভৃতি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাহলে কৃষি ব্যবস্থাপনায় আমাদের এই কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে। তারপর রয়েছে আধুনিক প্রযুক্তি প্রয়োগ। বাংলাদেশের কৃষিতে ইতিমধ্যে পরমাণু ও বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার করে লবণাক্ততা সহিষ্ণু এবং স্বল্প সময়ে শস্যের জাত, যেমন সর্বোচ্চ 110 দিন ও প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে। কৃষক সহায়তা কর্মসূচি। কৃষি উপকরণের ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহজলভ্যকরণ ও এর সরবরাহ নিশ্চিতকরণ, লক্ষ্যভিত্তিক কৃষি সম্প্রসারণ, কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ, ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ সহ সকল কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর রয়েছে কৃষি বিমার প্রচলন। দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার কারণে তাদের শস্য মূল্য সহায়তার জন্য কৃষি বিমার প্রচলন করা হয়েছে। কৃষি পণ্যের ধরন। বাংলাদেশের কৃষিতে 2 ধরনের ফসল উৎপাদিত হয়, একটি খাদ্যশস্য ও অপরটি অর্থকরী ফসল, যেমন ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ, ডাল, মশলা, ফলমূল, শাকসবজি প্রভৃতি হলো খাদ্যশস্য এবং পাট, চা, তামাক, তুলা, রেশম, রাবার, ইক্ষ ইত্যাদি হলো অর্থকরী ফসল। তারপর আমাদের রয়েছে কৃষিখাত ও উপখাত। পূর্বে কৃষির বিভিন্ন উপখাত হিসাবে শস্য, ফসল, মৎস্য, পশু ও বনজ সম্পদকে বিবেচনা করা হতো। বর্তমানে কৃষির উপখাত হলো শস্য ও শাকসবজি, প্রাণী সম্পদ এবং বনজ সম্পদ। মৎস্য সম্পদকে বর্তমানে উৎপাদনের ভিত্তিতে পৃথক খাত হলেও সার্বিকভাবে এটা কৃষিখাতের একটা অংশ। তারপর রয়েছে খাদ্যশস্য উৎপাদন। 80-র দশকের প্রারম্ভে, যেমন 1980 থেকে 81 সালে চালের উৎপাদন ছিল 139 লক্ষ মেট্রিক টন। বর্তমানে বিভিন্ন কারণে আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পেলেও এ উৎপাদন 2017 থেকে 18 সালে দাঁড়ায় 413.25 লক্ষ মেট্রিক টন। এক্ষেত্রে গম 11.53 ও ভুট্টা 38.93 লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে। এবং 2018 এবং 19 সালে খাদ্যশস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা ছিল 415.74 লক্ষ মেট্রিক টন। এছাড়া আমাদের আরও রয়েছে খাদ্যশস্য আমদানি। 1995 থেকে 96 সালে মোট খাদ্য আমদানির পরিমাণ ছিল 24.27 লক্ষ মেট্রিক টন।
এখন 2018 থেকে 19 অর্থ বছরে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত সার্বিকভাবে সরকারি ব্যবস্থাপনায় দেশে খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.28 লক্ষ মেট্রিক টন। অর্থাৎ আমাদের খাদ্য আমদানি পরিমাণ কমেছে। বেসরকারি খাতে 0.85 লক্ষ মেট্রিক টন চাল ও 34.81 লক্ষ মেট্রিক টন গম সহ মোট 35.66 লক্ষ মেট্রিক টন আমদানি শস্য বাড়ানো হয়েছে। জনসংখ্যা অনেক বৃদ্ধি পেলেও অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বৃদ্ধির কারণে আমদানির পরিমাণ সে হারে বাড়েনি। বীজ উৎপাদন। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন সারা দেশে 24টি দানাশস্য বীজ উৎপাদন খামার, 2টি পাট বীজ উৎপাদন খামার ও 2টি আলু বীজ উৎপাদন খামার, 4টি ডাল ও তৈলবীজ উৎপাদন খামার, 2টি সবজি বীজ উৎপাদন খামার ও 111টি চুক্তিবদ্ধ চাষি জুনের মাধ্যমে বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। এক্ষেত্রে চাষির সংখ্যা 3,98,327 জন এবং জমির পরিমাণ 7,41,640.42 একর। এছাড়া এ সংস্থা 9টি উদ্যান উন্নয়ন কেন্দ্র, 14টি এগ্রো সার্ভিস সেন্টারের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন ফসলের চারা, কলম, গুটি ইত্যাদি উৎপাদন ও চাষি পর্যায়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আমাদের রয়েছে সেচ প্রকল্প, যেমন বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক নদীতে পানি প্রবাহ হ্রাস ইত্যাদি বিষয় বিবেচনা রেখে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোর লক্ষ্যে এবং উপরিস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার অপচয় হ্রাসের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচকৃত জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 2004 ও 5 ও 2017-18 অর্থ বছরে সেচভুক্ত এলাকা ছিল যথাক্রমে 46.52 ও 55.56 লক্ষ হেক্টর। এছাড়া কৃষির কাঠামোতে আরেকটি জিনিস অন্তর্ভুক্ত রয়েছে, সেটি হচ্ছে কৃষি ঋণ। দেশের খাদ্য নিরাপত্তা জোরদার তথা সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কৃষিখাত এবং পল্লী অঞ্চলের ভূমিকা সমুন্নত রাখার লক্ষ্যে কৃষি ঋণের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন 2001 থেকে 2002 অর্থ বছরে কৃষি ঋণ বিতরণ করা হয় 3,019.67 কোটি টাকা, যা 17-18 অর্থ বছরে বেড়ে দাঁড়ায় 21,393.55 কোটি টাকায়। তাহলে এটাই হচ্ছে আমাদের কৃষি কাঠামো সম্পর্কে ধারণা। তাহলে এখন আমরা আলোচনা করব কৃষি খামার ও কৃষি জুত সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব কৃষি খামার এবং কৃষি জুত বিষয়গুলো কি। যে কৃষি খামার ও কৃষি জুত ধারণা দুটি খুবই কাছাকাছি অর্থে ব্যবহৃত হলেও উভয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন কোনো একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষি জুত বলে। আমি আবার বলছি, কোনো একজন কৃষক বা সংগঠকের অধীনে নির্দিষ্ট স্থানে বা বিভিন্ন স্থানে যে পরিমাণ জমি কৃষি উৎপাদনের আবাদযোগ্য তাকে কৃষি জুত বলে। পক্ষান্তরে কৃষি জুত যখন চাষাবাদের পরিকল্পনা করা হয় তাকে কৃষি খামার বলে। খামার মূলত ভূমি ব্যবস্থাকে নির্দেশ করে, অর্থাৎ যেখানে কৃষি, শিল্প এবং অন্যান্য সকল প্রকার উৎপাদন কাজ পরিচালিত হয় তাই হলো খামার। খামারের আয়তন বড় কিংবা ছোট হতে পারে। সুতরাং আবাদযোগ্য বা চাষাবাদের উপযোগী কোনো কৃষক বা সংগঠনের যে কোনো আকৃতির জমিকে কৃষি জুত বলে এবং উক্ত কৃষিজুতে উৎপাদন কার্য শুরু হলে তাকে কৃষি খামার বলে। এখন আমরা
কৃষি খামারের প্রকারভেদ সমূহ দেখে নিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কৃষি খামারকে আমরা 3টা ভাগে ভাগ করব। প্রথমে দেখব চাষাবাদের প্রকৃতি এবং আয়তনের ভিত্তিতে, তারপরে আমরা উৎপাদনের ধরন বিবেচনায়, তারপরে ভাগ করব মালিকানার ভিত্তিতে। তাহলে চাষাবাদের প্রকৃতি এবং আয়তনের ভিত্তিতে আমরা ভাগ করব 2টা ভাগে, একটা হচ্ছে জীবন নির্বাহী খামার, অন্যটা হচ্ছে বাণিজ্যিক খামার। আর উৎপাদনের ধরন বিবেচনা প্রথম আমরা 3টা ভাগে ভাগ করব, বিশেষায়িত, বহুমুখী ও মিশ্র। এবং মালিকানার ভিত্তিতে আমরা আবার 3টা ভাগে ভাগ করব, ব্যক্তি মালিকানাধীন, সমবায় ও যৌথ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করব। পরবর্তী ক্লাসে এই কৃষি খামারের প্রকারভেদগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।